কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এলাম। সেটা হচ্ছিল আমাদের ফাইন্যান্স ও ব্যাংকিং এর উপরে একটা সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপরে এমসিকিউ ওয়ান শট ক্লাস, যেখানে আমরা আমাদের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস কভার করব। আমাদের এর ফলে দুইটা বিষয় যিনি জানা হবে, সেটা হচ্ছিল বোর্ডে আমাদের এসএসসিতে কেমন পরিমাণ প্রশ্ন হয়, কোন টাইপ প্রশ্ন হয়, কোন চ্যাপ্টারের প্রশ্নের প্যাটার্ন কেমন, সেকেন্ডলি আমাদের ওভারঅল প্রিপারেশনটা কেমন হলো। সো ইয়েস, তোমরা যারা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আছো তাদের জন্যই আমাদের এই লাইভ ক্লাসটা। অ্যান্ড যা বললাম, ক্লাসে কিন্তু আজকে আমাদের দুইটা রিয়েলিটি চেক হবে। ভাই, আমাদের প্রস্তুতি কেমন হয়েছে, গত 2 বছর পড়েছি, অ্যান্ড সেকেন্ডলি যা পড়েছি ওর উপর থেকে কি প্রশ্ন হয় নাকি বোর্ড প্রশ্ন অন্যরকম হয়। আমি যখন এই ক্লাসের স্লাইডটা বানাচ্ছিলাম তখন আমি গুনে গুনে যেই প্রশ্নগুলো মাল্টিপল টাইম বোর্ডে এসেছে, বা একটা প্রশ্ন কতবার বোর্ডে এসেছে, বা কোন কোন বড় বড় কলেজে এসেছে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমি কিছু চোখ বন্ধ করে আমি এমসিকিউ সিলেক্ট করেছি। অবভিয়াসলি চোখ বন্ধ করে না, বোর্ডে আসে এবং ওইখান থেকে কিছু আলাদা করা প্রশ্ন ছিল যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেইগুলো থেকেও যেগুলা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, এরকম মোট 50-55টা প্রশ্ন আমরা আজকে দেখব। সো তোমরা কে কই থেকে জয়েন করছো একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা, এর আগে কোনো দেখা হয়নি, অ্যান্ড আমি আমার পরিচয় দিব কিছুক্ষণের মধ্যে। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং আমার বোর্ডটা কি সম্পূর্ণ ভিজিবল কিনা। কজ মাঝে শুনছিলাম দেশের অনেক জায়গায় একটু নেট ইস্যু হচ্ছে। আমাদের আগে একটা ক্লাস হচ্ছিল, সেখানে শিক্ষার্থীরা কমপ্লেন করছিল, ভাইয়া নেটে সামান্য ইস্যু, আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতন। সো কিছু শিক্ষার্থীর সমস্যা ছিল, তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও। উইদিন আ ভেরি ফিউ মিনিটস আমরা কিন্তু আজকের ক্লাসটা ফুল অন রান করে ফেলবো। মেইন টার্গেট কি আমাদের ওভারঅল নিজেদের প্রস্তুতি যাচাই করা এবং কিছু বিষয় সম্পর্কে জানা। ওকে, সো আমরিন জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করছে আয়েশা আসাদ, বলছে আসসালামু। তাসনিম জয়েন করছে, আমাদের ইউটিউবে অনেকে জয়েন করেছে। ওকে, আচ্ছা ওকে, সো চলো আমরা, আই থিঙ্ক তোমরা শুরু করেছো, অল ক্লিয়ার বলে ফেলেছে রাফি, ডান। সো যেহেতু আমাদের সব কিছু ক্লিয়ার হচ্ছে, তাহলে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করি। অ্যান্ড শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই, কারণ তোমাদের সাথে আমার দেখা হয়নি এর আগে। যদি তোমরা টেন্নিস স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিয়ে থাকো যে ভাইয়া ফাইন্যান্স নিয়ে তোমরা আইডিয়া চাচ্ছ, এরকম যদি কিছু চেয়ে থাকো, কোনো প্লেলিস্ট দেখে থাকো, তাহলে হয়তোবা SMR রাইয়ান ভাইয়া নামে কোনো ভাইয়ার হয়তোবা ক্লাস দেখেছো। অনেক আগে রেকর্ড করা আমার কিছু ক্লাস ছিল। সো মেবি তোমরা কিছু গ্লিমস পেতে পারো। এর বাইরে তোমাদের সাথে আমার তেমন কোনো দেখা সাক্ষাৎ হয়নি এর আগে, বিকজ তোমাদের তেমন কোনো কোর্স ছিল না। বাট তোমাদের SMPতে ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে, বা তোমাদের SMPর পরে তোমরা HSCতে উঠবে, অ্যাডমিশন উঠবে। আমি মূলত HSC এবং অ্যাডমিশনের সবচেয়ে বেশি পরিমাণ ইনভলভ, দ্যাট ইজ ওয়াই সেখানে কিন্তু আমাকে ভালো মতন দেখতে পাবে। বাট আপাতত আমি আমার পরিচয় দিই, সেটা হচ্ছিল আমার নাম রাইয়ান ভাইয়া, যদিও আমার ফুল নাম শেখ মুস্তাফিজুর রহমান, ডাকনাম রাইয়ান। সো আমি রাইয়ান ভাইয়া লিখলাম, বলতে ইজি। আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, FBS যেটাকে বলা হয়। তোমরা তোমাদের HSC পরীক্ষার পরে যেই ফ্যাকাল্টির জন্য ভর্তি পরীক্ষায় বসবে, দেশের সবচেয়ে ডিমান্ডেবল ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি থেকে আমি আলহামদুলিল্লাহ আমার BBA এবং MBA বোথ কমপ্লিট করেছি। আমি বর্তমানে 7 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছি। আমি SSC পরীক্ষা দিয়ে 2016 সালে, অলমোস্ট 9-10 বছর আগে 18 সালে HSC পরীক্ষা দিয়ে 19 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করি। 19-20 থেকে শুরু করে প্রায় 7-8 বছর আমি মূলত SSC, HSC এবং অ্যাডমিশনের শিক্ষার্থীদের পড়াচ্ছি। সো আজকে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো। সো পড়াতে যাওয়ার আগে ছোট্ট ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের SSC পরীক্ষার আর হাতে বেশি সময় বাকি নেই। সো বাকি সময়টা খুব ভালো মতন আমাদের রিভিশন দিতে হবে। তোমার প্রিপারেশন যেমন হোক না কেন, তোমার যদি বাকি সময়টা প্রপারলি কাজে না লাগাও, তুমি কিন্তু রেজাল্ট আশানুরূপ করতে পারবে না। তোমরা বিগত ব্যাচের রেজাল্ট দেখেছো কেমন ফল করেছে, প্রচুর পরিমাণ A+ কমে গিয়েছে। পাস কত কমেছে, 3 জনের মধ্যে 1 জন ফেল করেছে। প্রায় কত, তোমাদের মনে হয় 34% ফেল ছিল। HSCতে উঠে
42-43% ফেল। সো নেক্সট ইয়ার বুঝতেই পারছো তোমরাও কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার, ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে তোমরা পরীক্ষা দিবে, রেজাল্টও হয়ে যাবে। সো যেই সমস্যাগুলো আছে, গ্রেস নাম্বার, একদম কমন টপিক থেকে প্রশ্ন, এই বিষয়গুলো হওয়ার চান্সেস কিন্তু কম। সো ভাই কি করতে হবে, বাকি সময় প্রপার টপিক থেকে রিভিশন দাও, পড়ো, দেখবে রেজাল্ট ভালো হবে। ওকে, সো তোমাদের এই প্রস্তুতি ভালো করতে আমরা কিন্তু আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিচ্ছি, তোমরা এর মধ্যে একটা অলরেডি করছো। সো আজকে ক্লাসের পরে তোমরা কি পাবা দেখো, ক্লাসের স্লাইড পেয়ে যাবা, সাজেশন পাবা, 20 নম্বর একটা কুইজ হবে। ভাইয়া কুইজ কোথায় হবে, এর সাথে এক্সাম হ্যাক ভিডিও পাবা। ভাইয়া কোথায় পাবা, সব পেয়ে যাবা আমাদের 10 মিনিট স্কুল অ্যাপের, 10 মিনিট স্কুল অ্যাপের দশম শ্রেণীর টেস্ট পেপার, টেস্ট পরীক্ষার প্রস্তুতি প্লাস ওয়ান শট ফ্রি কোর্স। এই যে কোর্স আছে এখানে তোমরা গেলেই আমরা ক্লাস স্লাইড, আজকে স্লাইডটা পাবা, সাজেশন। আমি আজকে ক্লাসের আগে ওভারঅল এমসিকিউগুলো রিভিজিট করছিলাম এবং আমার কাছে খুব ভালো লাগছিল যে আমাদের সময়ও যেই টাইপের এমসিকিউগুলোতে আমরা অনেক বেশি এমফাসাইজ করতাম, ওই সবগুলো আমরা কভার করছি। সো ভেরি ইম্পর্টেন্ট স্লাইড এটা পেয়ে যাবা, সাজেশন পাবা, কুইজ পাবা, এক্সাম হ্যাক ভিডিও পাবা। কোথায় পাবা, সবই পাবা আমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা প্রস্তুতি প্লাস ওয়ান শট ফ্রি কোর্স। এইখানে প্রাইস কত, একদম জিরো, ফ্রি এনরোল করতে পারবা, গিয়ে আমাদের সব ওয়ান শট ক্লাসের সকল রেকর্ডিং, সকল এক্সাম সব এখানে থেকে যাবে। অ্যান্ড এর সাথেও তোমাদের এসএসসির প্রস্তুতিকে আরও প্রস্তুত করতে আমরা নিয়ে এসেছি এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক বিভাগ সকল বিভাগের শিক্ষার্থীর জন্য একটা ওয়ান স্টপ সলিউশন। এখানে তোমরা বেসিক টু অ্যাডভান্স ক্লাস পেয়ে যাবা, যেখানে আমরা সিকিউ এমসিকিউ সহ সব কিছু ডেইলি লাইভ ক্লাসে কভার করব। অ্যান্ড সাথে পেয়ে যাবা 100 নম্বরের মডেল টেস্ট, প্রত্যেকটা বিষয়ের উপর একটা 100% মডেল টেস্ট হবে, গাইডলাইন পাবা যেখানে টিচাররা সরাসরি তোমাকে মেন্টরশিপ দিবে। দেন থাকছে বিজ্ঞান বিষয়, বাংলা, ইংলিশ, সাধারণ ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে বিজিএস এবং আইসিটি। ব্যবসা শিক্ষা পাবা বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, সায়েন্স, জেনারেল সায়েন্স বেসিক্যালি, অ্যাকাউন্টিং, বিজনেস এন্টারপ্রেনারশিপ, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড আইসিটি। লাস্টলি মানবিক বিভাগে পাবা বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, সায়েন্স, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, দেন পরিণতি ও নাগরিকত্ব, বাংলাদেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, আইসিটি। সো এই সকলগুলো বিষয় কিন্তু তোমরা এই কোর্সেই পেয়ে যাবা। অ্যান্ড অলসো যেটাই বললাম, আমাদের তিনোটা বিভাগের শিক্ষার্থীর জন্য কিন্তু সলিউশন থাকছে, এবং আমাদের আরও থাকছে টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য 50+ রিভিশন ক্লাস প্লাস ডাউট সলভ ক্লাস। আমরা কিন্তু তোমাদের এসএসসির টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমরা ফুল অন সাপোর্ট দিয়ে যাব। সো আই থিঙ্ক তোমরা ওভারঅল আইডিয়া পেয়েছো আমরা তোমাদের জন্য কি করাচ্ছি। সো প্লিজ ডু এনরোল ইন আওয়ার কোর্স। আমরা কিন্তু সেখানে তোমাদের এসএসসি প্রস্তুতিকে একদম সলিড করার ট্রাই করব। ওকে, সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। একজন বলছে ভাইয়া এটা কি ক্লাস? ভাইয়া এটা আমার ক্লাস হচ্ছে ফাইন্যান্সের ওয়ান শট ক্লাস, ঠিক আছে? ওকে, সো প্রথম প্রশ্ন, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান ও ব্যবহার সম্পর্কিত কাজকে কি বলা হয়? সো আমার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার সম্পর্কিত কাজকে কি বলা হয়? আদমজি ক্যান পাবলিক স্কুলের প্রশ্ন এসেছিল। পরিকল্পনা, অর্থায়ন, সংগঠন, প্রকল্প, কি হবে বলো? উত্তর কি হবে? একের রাইট উত্তর। আমরা 50টা প্রশ্নের কমেন্ট কভার ইনশাল্লাহ করে ফেলবো। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু আমাদের এই কোর্সের লিঙ্ক তোমাদের ক্লাসের কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সো প্লিজ ওখানে ক্লিক করলে তোমরা আমাদের ফ্রি কোর্সের লিঙ্ক পাবে, এনরোল করে ফেলো। একের রাইট অ্যান্সার কি একটু দেখে নেই। অনেকেই বলছো একের বি, রাইট অ্যান্সার ইজ এক্স্যাক্টলি। অর্থায়ন একটা প্রতিষ্ঠানের কি কি নিয়ে কাজ করে? তারা কাজ করে হচ্ছিল অর্থের পরিকল্পনা, সংস্থান এবং ব্যবহার। বেসিক্যালি আমরা অর্থ কি করি? অর্থায়ন বেসিক্যালি অর্থ সংগ্রহ এবং সেইটার ব্যবহার বা ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। টাকা দিয়ে কি করবে? সো এইটাই কিন্তু বেসিক্যালি অর্থায়নের কাজ, ঠিক আছে? সো রাইট অ্যান্সার একের বি। ওকে, পরের প্রশ্ন দেখো,
অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে? সো ওই অর্থায়ন বা ফাইন্যান্স মূলত কোন বিষয় নিয়ে কাজ করে বলো তো একটু কমেন্টে। ভাইয়া 2 এর উত্তর কি হবে? এই প্রশ্ন আমরা দেখেছি যশোর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 21, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, বিভিন্ন জায়গার টেস্ট পরীক্ষা বলি অথবা আমাদের বোর্ডে এই প্রশ্ন এসেছে। 2 এর উত্তর কি হবে? রাইট উত্তর তহবিল ব্যবস্থাপনা। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার তহবিল ব্যবস্থাপনা, বিকজ মূলধন গঠন কিন্তু ফাইন্যান্সের একটা কাজ, বাট একটা অংশ, সম্পূর্ণ অংশ না। মুনাফা অর্জন টু সাম এক্সটেন্ট না, এটা মার্কেটিং এর কাজ। তহবিল ব্যবস্থাপনা, টাকাটা কই থেকে আসবে, কই ব্যবহার করবো, সবকিছু ফাইন্যান্সের কাজ। 2 এর উত্তর সি হবে। আমাকে তোমরা আজকে ক্লাস শেষে বলবা কার কতগুলো উত্তর রাইট হয়েছে আমি দেখতে চাই, এবং তোমরা উত্তর কি করো ভাই এইভাবে লিখবা: 1 এর উত্তর বি, 2 এর উত্তর সি, 3 এর উত্তর ই, 4 এর উত্তর জি। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোনটার উত্তর দিচ্ছ, ঠিক আছে? আর লাস্টে আমাকে বলো ভাইয়া আমার 55টার মধ্যে কতগুলো হয়েছে। তোমরা কিভাবে ট্র্যাক করবা? মনে করো একটা ভুল হলো, খাতায় একটা কাগজ রাখো, দাগ দিবা, 2টা ভুল হলে 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, আর একটা দাগ, এইভাবে এইভাবে করতে করতে তোমরা কিন্তু সব দাগ দিবা কয়টা ভুল হলো, ঠিক আছে? আমাদের 1.5 আওয়ার ক্লাস, ইনশাল্লাহ আমরা সবগুলো প্রশ্ন খুব প্রপারলি কভার করে ফেলবো। চলো, সো 2টা কয়টা হলো হিসাব রাখো। ভুল হলে একটা খাতা এইভাবে এইভাবে দাগ দিয়ে কাউন্ট করো ট্যালি করে। অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোনটি? সো আমরা অর্থায়ন বিকাশের মূল চারণভূমি, এই লাইনটা আমাদের যে 9-10-এর ফাইন্যান্সের বই থেকে সরাসরি তুলে দেওয়া। বলতো কোনটা হবে? এর মধ্যে যুক্তরাষ্ট্র হচ্ছিল ইউএসএ, যুক্তরাজ্য হচ্ছে ইউকে, জাপান তো জানি, অস্ট্রেলিয়া জানি। বলতো কোনটা হচ্ছে আমাদের উত্তর? 3-এর রাইট উত্তর কি হবে? আচ্ছা, সামি আলম উত্তর দিচ্ছে, নাজমুল ইসলাম উত্তর দিয়েছে এ, মাসুম এ, তারপরে 3-এর আমরিন বলছে বি। ওকে, এইদিকে আমি ইউটিউব থেকে একটু কম কমেন্ট দেখছি, দেখি তো এটা কি লোড হচ্ছে না বাই দ্য ওয়ে কোনো কারণে? ইয়েস, সো লোড হচ্ছিল না। 3-এর উত্তর বি বলছে অনেকেই। সো রাইট উত্তর বি না, সরি এ। এইখানে আমাদের ইউটিউবের অনেকের নাম গেমিং, এটা ওইটা। আচ্ছা, একজন লিখছে হ্যালো। ওকে, সামি আক্তার বলছে এ, এইদিকে শাহানা গাজী, মারুফ আহমেদ এ বলছে, বি বলছে রাইসা খান, দেন সুমি বলছে এ, জাহি বলছে এ। রাইট অ্যান্সার হচ্ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছিল আমাদের অর্থায়নের বিকাশের মূল চারণভূমি। প্রশ্নটা যশোর বোর্ড 22, দিনাজপুর বোর্ড 21, বরিশাল বোর্ড 20, রাজউক উত্তরা মডেল কলেজ সব মাল্টিপল জায়গাতে মাল্টিপল বাল এসেছে। সো আই থিঙ্ক বুঝতে পারছো, যুক্তরাষ্ট্র ইউএসএ হচ্ছিল অর্থায়নের বিকাশের মূল চারণভূমি। পরের প্রশ্ন, 1960-এর দশকে, 1960-এর দশকে কোনটি ঘটে? কম্পিউটার অধ্যায়ের শুরু হয়, আধুনিক অর্থায়নের শুরু হয়, শেয়ার বিক্রি শুরু হয়, অর্থায়ন গণিত নির্ভর হয়। প্রশ্ন ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 21 এসেছে। কে কার কার উত্তর আছে দেখি। ইউটিউবে একজন বলছে, আচ্ছা আমাদের বলছে 4-এর এ, আমি নাম সামহ পড়তে পারছি না গাইজ। তোমরা অনেকেই বি এ লিখছো, জাস্ট লেখো 4-এর কত হবে, মনে করো 4-এর ই এইভাবে লেখো, 4-এর ই বা 5-এর এ এইভাবে লেখো, তাহলে কিন্তু আমার বুঝতে ইজিয়ার হবে। ওকে, সো গাজী বলছো, নাজমুল ইসলাম বলছো বি, নীল আক্তার, আলিশা আয়াত বলছো এ, খন্দকার সাইমা আলম বলছো বি, দেন আমরিন বলছো বি, মাইশা মারিয়া রহমান বলছো এ, আদর বলছো বি। আচ্ছা বাই দ্য সরি গাইজ, অনেকের নাম আসে, আমি সবার নাম পড়তে পারছি না বিকজ অনেক কমেন্ট তাদের রোল আউট হয়ে উপরে চলে যাচ্ছে। সো 60-এর দশকে আমরা ভালো মতন মাথায় রাখবো, এই প্রশ্নটা এইচএসসিতে আসে, অ্যাডমিশনে আসে। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1960-এর দশকে। উত্তর হবে বি, আধুনিক অর্থায়নের শুরু বা যাত্রা শুরু হয় 1960-এর দশকে। রাইট উত্তর হচ্ছিল 4-এর বি। আমিও দাগাবো, আমার কতগুলা ভুল হয়, ঠিক আছে? আমিও ভুল করতে পারি ভাই, আমিও কিন্তু রোবট না যে সকল রাইট উত্তর দিব। সো অনেক আগে পড়েছি, রাইট ভুল করতেই পারি। সো এখন পর্যন্ত একটা ভুল করি নাই। সো 4-এর উত্তর বি, আমাদের আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1960-এর দশকে। কোন দশকে WTO
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমি শর্ট লিখলাম অর্গানাইজেশন। সো কোন দশকে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আত্মপ্রকাশ ঘটে বা আত্মপ্রকাশ করে? প্রশ্নটা ঢাকা বোর্ড 20-এ এসেছে, 21-এ এসেছে, মানে 21-এ 22-এ ব্যাক টু ব্যাক 2 বছর এসেছে। যশোর বোর্ড 21, 18 সালে সকল বোর্ডে একসাথে পরীক্ষা, 18 সালে সকল বোর্ডে আসে। রাজুক উত্তর মডেল কলেজের পরীক্ষা এসেছে। বলো 5-এর উত্তর কি হবে? কোন দশকে WTO আত্মপ্রকাশ ঘটে? মাহি বলছে 5-এর ডি। আন্তর আহমেদ বলছে, আচ্ছা 4-এর উত্তর আছে। রোজা বলছে 5-এর এ, ওকে। শাহনাজ আক্তার বলছে ডি। দেন আলিশা আয়াত বলছে ডি। খন্দকার সাইমা আলম বলছে ডি, ওকে। আদর বলছে ডি। ইরিন বলছে এ, ওকে। সুমি বলছে ডি। মারিয়া রহমান বলছে ডি। রাইট উত্তর কি হবে? যদি এত সংখ্যক মানুষ ডি বলতেছে, আমরা ডি এর জন্যই বলবো। 1990 সালে 90 দশকে কিন্তু WTO আত্মপ্রকাশ ঘটে। সো আমাদের বইয়ের সরাসরি প্রশ্ন গেল। 6 নাম্বার, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? চট্টগ্রাম বোর্ড বি 21-22, 20 ভাইরে ভাই, ওটা কি প্রশ্ন কি একই প্রশ্ন 3বার আসছে? একই প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 21-22, কুমিল্লা বোর্ড 21, বরিশাল বোর্ড 20, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 19, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা এসেছে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? খুবই সোজা। 6-এর উত্তর কি হবে? 6-এর বি বলছে, শিল্পী বলছে বি, ওকে। আদর বলছে বি, আরাফাত বলছে এ, ওকে। আমরিন বলছে বি, ওকে। স্যার আমার কমেন্টে রিপ্লাই করেন প্লিজ, ওকে। সাদিয়া জাহান মিমের কমেন্টের রিপ্লাই করে ফেললাম, ওকে। অ্যাকচুয়ালি আপু অনেকে কমেন্ট করছে, তো কমেন্ট খুব দ্রুত উপরে চলে যায়, তাই আমি সবার কমেন্ট দেখতে পারি না, ঠিক আছে, সরি, ওকে। সো হাবিবা বলছে বি, শাহানা গাজী বলছে বি, ওকে। হাবিবা অর্ণব বলছে বি। রাইট উত্তর এক্স্যাক্টলি। সমাজ কল্যাণ বা জনকল্যাণও কিন্তু অপশনে থাকতে পারে, একই কথা ভাইয়া। সো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ, জনকল্যাণ, দুইটার একটা আমরা বলতে পারি। উত্তর বি। 6-এর 7-এর প্রশ্ন, বাণিজ্য ঘাটতি পূরণে, এইটা খুব মজার একটা প্রশ্ন। বাণিজ্য ঘাটতি পূরণে নিজের কোনটি ভূমিকা রাখে? ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম 22 সাল, বরিশাল বোর্ড 20-21, ময়মনসিংহ বোর্ড 20, রাজু উত্তরা মডেল কলেজের প্রশ্ন। এই সব প্রশ্ন কি ভুলে কি রাজুকে এটা মনে হয়? ভুলে কি সবটাই কমন হয়ে গেছে নাকি আল্লাহ জানে, হইতে পারে যে ভুলের রিপিট হয়ে গেছে এই জিনিসটা। সব জায়গাতে রাজুকে প্রশ্ন হইতে পারে না। দেখি অনেকগুলো প্রশ্ন, না 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 এগুলো আসছে, ওকে। বলো কি হবে? হ্যাঁ এইখানেই তো মজা। এই প্রশ্ন আমি জানি তোমরা একটু কনফিউজড হবা। 7-এর উত্তর কিরে, ম্যাক্সিমাম উত্তর দিচ্ছ সি, অনেকে দিচ্ছ বি। আচ্ছা দেখো বুঝাই দিই, উত্তর হবে রেমিটেন্স, যেটা আমাদের বাণিজ্য ঘাটতি পূরণে হেল্প করে। এখন ভাইয়া বাণিজ্য ঘাটতি কিভাবে হচ্ছে? আমদানি কি? আমি বিদেশ থেকে পণ্য নিয়ে আসব, আমি ডলার দিয়ে পণ্য কিনে আনবো। রপ্তানি কি ভাই? আমি পণ্য বিক্রি করবো, ডলার পাবো। সো রপ্তানি আমার লাভ, আমদানি আমার লস। কজ আমার মনে করো ভাই বাংলাদেশের পণ্য নিয়ে আসা লাগতেছে, আর এইটা বাংলাদেশে আছে পাট, ইলিশ, চিংড়ি, রেডিমেড গার্মেন্টস, আমরা বাইরে পাঠাচ্ছি। সো মনে করো আমার রপ্তানি করছি, আমার হচ্ছিল 500 টাকার, আর আমদানি করছি আমার মনে করো 650 টাকার। এইটা কি আমদানি, এইটা রপ্তানি। সো আমার ঘাটতি কত? ঘাটতি -150, আমার বাণিজ্য ঘাটতি আসে। এইখানে আমরা বলি না আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশের বাইরে থেকে কাজ করে দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে যে কত হেল্প করছে তোমাদের এখন আইডিয়া নেই। সো মিডল ইস্টে বলি, ইউরোপে বলি, পৃথিবীর বিভিন্ন দেশে খুব ছোট থেকে বড় কাজ করছে, দেশে তার পরিমাণে টাকা পাঠাচ্ছে। এইটা আমাদের মনে করো কত টাকা পাঠালো, তারা সব মিলায় মনে করো 200 টাকা পাঠাচ্ছে।
রেজাল্ট কি, আমাদের বাণিজ্য ঘাটতি ছিল 150 কোটি, মনে করো মানে $150 ধরে নাও, তারা $200 পাঠায়, পজিটিভ করে দেয়। অনেক সময় পজিটিভ হয় না, অনেক সময় এইখানেই পজিটিভ থাকে, সেটা ডিপেন্ড করে। বাট আমাদের বাণিজ্য ঘাটতি তো ভাই আমদানি রপ্তানি করার পরে ঘাটতি আসছে। এইটা কারা এইটা পূরণ করতে কমাইতে হেল্প করে? যারা রেমিটেন্স পাঠায়। তো রেমিটেন্স আমাদের বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে। আশা করি আর কখনো তোমাদের ভুল হবে না, বিকজ তোমরা আমদানি রপ্তানি কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখছি ভাই আমাদের লস আছে বা আমাদের কম আসছে লাভ, ইন দ্যাট কেস রেমিটেন্সটা যোগ করে আমরা লস কমাই অথবা লাভ বাড়াই। স্যার ফাইন্যান্সের একজন প্রশ্ন করেছে, একটা দেখি তো প্রশ্নটা কি ছিল ভাইয়া একটু। স্যার ফাইন্যান্সের এমসিকিউর ম্যাথগুলো সলভ করা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে তাহলে অনেক হেল্প হয়। আচ্ছা আমি বলে দিব অ্যাকচুয়ালি ভাইয়া, ফাইন্যান্সের ক্যালকুলেটর হ্যাক্স আসলে কি অ্যাডমিশনে হেল্প হয়, বুঝছো? এইখানে খুব একটা হয় না, কারণ এইখানে তো আমরা ক্যালকুলেটর পাই, ওই টাইপের প্রশ্ন যেখানে আমাদের ক্যালকুলেটর লাগবে। স্টিল আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? এখন কেমন কি প্রশ্ন আসে আমরা সলভ করবো। সো রাতের 7-এর রাইট উত্তর হবে সি, ঠিক আছে? পরে ব্যবসায় অর্থায়নের নীতি অনুসারে আমরা কতগুলো নীতি পড়েছি? 3টার মতো নীতি পড়েছি। নীতি অনুসারে কোন দুটির মধ্যে বিপরীত একটা দা কুমড়ার সম্পর্ক বিদ্যমান? মানে ভাই একজন একজনের পছন্দ করে না, একজন সামনে গেলে একজন পিছিয়ে যায়, একজন ডানে গেলে একজন বামে যায়, একজন উপরে গেলে একজন নিচে যায়। সো দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। উত্তর 8-এর কত হবে সেটা লিখবা, ঠিক আছে ভাইয়া? আমার কমেন্ট পড়েন। হিমেল শিকদার ভাইয়া পড়ে ফেললাম। রাইট উত্তর কি হবে? আমি মনে বলো তো কি হবে। আচ্ছা আমাদের এখানে তো পুরো ফাস্ট একদম। স্যার আমি 10 এর অ্যাডমিট। আরে আব্দুল বাসের সাবাস। ওকে আমাদের নিশি বলছে এ, তারপরে রোজা, জাকির এমডি, শিল্পী এ। আরে ভাই আমি দেখো ইউটিউবে ফিরে যাচ্ছে একদম কমেন্টে। আচ্ছা আরাফাত বলছে এ, আলিসা এ, দিহান এ, খন্দকার সাইমা আলম এ বলছে, আশরাফুল ইসলাম ডি বলছে, তাসনিম জাহান বলছে এ, আয়েশা সুমি এ, তানহা এ বলছে, আমরিন ইরিন এ বলছে। সো যখন এ বলতেছে আমি এতেই দাগাই। নগদ অর্থ ও মুনাফা আমরা কিন্তু একটা বৈশিষ্ট্য পড়েছি, তারল্য বনাম মুনাফা। সো তারল্য বাড়লে মুনাফা কমে, তারল্য কমলে মুনাফা বাড়ে। ছোট একটা এক্সাম্পল পড়ায় রাখি যেন তোমরা কখনো ভুল না করো, প্রশ্নের জন্য আসার জন্য পারো। তুমি মনে করো আমি একটা দোকানদার, আমরা সবাই মনে করো দোকানদার, আমাদের মুদি দোকান আছে। মাস শেষে ব্যবসা করার পরে আমাদের হাতে 1 লাখ টাকা থাকে বা বিক্রি বাট্টা করে, কিন্তু আমাদের 1 লাখ টাকা লাগে না, আমাদের এখানে লাভই হয় মনে করো 40,000 টাকা। বাকি 60,000 টাকা তো আমরা পণ্য রাখি। সো আমরা 60,000 টাকা পণ্য কেনা বেচা করলে আমার 1 লাখ টাকা বিক্রি হয়, 40,000 টাকা লাভ। এখন আমার পরের মাসে আবার লাগে হচ্ছিল 60,000 টাকা, কারণ কি আমার কিছু পণ্য কিনতে হবে দোকানে, আমার যে কর্মচারীদের বেতন দেওয়া লাগবে, আমার ভাড়া দেওয়া লাগবে, বিদ্যুৎ বিল দেওয়া লাগবে। সো আমি দিব, আমি 60,000 টাকা রেখে দিলাম। বাকি 40,000 টাকা আমি কী করবো বলো তো? টাকা যদি আমি বিনিয়োগ করি, 60,000 টাকা রাখলাম, 1 লাখ টাকার মধ্যে 60,000 টাকা রেখে দিলাম আমার দোকানের ড্রয়ারে, বাকি 40 আমি ব্যাংকে রাখলাম। ব্যাংক আমাকে 10% আমি 4,000 টাকা পাবো। সো 60,000 টাকা রেখে দিলে ব্যাংকে আমি বছর শেষে 4,000 টাকা পাচ্ছি, ঠিক আছে? এখন মানে 60,000 টাকা দোকানে রাখছি, 40 আমি ব্যাংকে রেখে 4,000 টাকা লাভ করতেছি। পরের মাসে দেখলাম ভাই আমার 60,000 টাকা রাখা লাগে না, আমি এই মাসে 50,000 টাকা রাখি। সো আমি 50,000 টাকা ব্যাংকে রাখলাম, বাকি 50 কি করলাম? বিনিয়োগ করলাম। 50,000-এর 10% কত? 5,000 টাকা। সো আগে আমি দোকানে 60,000 টাকা রাখলে, মানে আমার তরল বা নগদ টাকা রাখলে আমি মুনাফা করতেছিলাম কত? 4,000। আমি 60,000 টাকা রাখলে 4,000 মুনাফা। এইবার আমি কমায় রাখলাম, 60,000-এর বদলে 50,000 টাকা রাখলাম, বাকি টাকা বিনিয়োগ করে আমার লাভ মুনাফা হলো কত? 5,000 টাকা। সো যখন নগদ টাকা কমে যাচ্ছে তখন কিন্তু আমার মুনাফা বাড়তেছে। আবার উল্টা মনে করো এইবার আমি ব্যাংকে দোকানে 80,000 টাকা রেখে দিলাম, মাত্র বাকি 20,000 টাকা আমি বিনিয়োগ করলাম, লাভ কত হবে? 10%-এ 2,000 টাকা। সো যখন আমার নগদ টাকা মুনাফা কমে যাচ্ছে, আবার যখন আমার নগদ টাকা কমে যাচ্ছে মুনাফা বেড়ে যাচ্ছে। সো আমার নগদ অর্থ ও মুনাফার মধ্যে একটা বিপরীত সম্পর্ক, একটা ভাইস ভার্সার সম্পর্ক বিদ্যমান, ইন্ডিয়া পাকিস্তানের মতো, ঠিক আছে? পরের প্রশ্ন, অর্থের সময় মূল্যের মূল কারণ কি? ঢাকা বোর্ড 21-23।
রাজশাহী বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড 21, রাজুকে প্রশ্নগুলো এসেছে, বলো তো কোনটা? অনেকবার প্রশ্নটা হয়েছে, মানে অনেক গুরুত্বপূর্ণ। নাইনের রাইট উত্তর ভাই নিশি, তারপর শিল্পী, এমডি। ভাই আমি তো কমেন্ট পড়ার আগে এত কমেন্ট হইতেছে, পড়েই পারতেছি না। আচ্ছা, খন্দকার সাইম আলম বলছে নাইনের এ, শাহানা গাজী বলছে নাইনের এ, আয়েশা আজাদ বলছে নাইনের এ, মারিয়া রহমান বলছে এ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার ছিল সুদের হার। সুদের হারের জন্য মূলত আমাদের সমর্থের সময় মূল্য চেঞ্জ হয়ে থাকে। পরের প্রশ্ন, রুল 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ওকে, সো প্রশ্ন মাঝে মধ্যে একটু ভুল ওয়ার্ডিং হয়। এখানে প্রশ্ন হইতে পারতো রুল 72-তে 72-কে মেয়াদ দ্বারা ভাগ করলে, এটা হইতে পারতো, বা বুঝতে পারতেছি। রুল 72-কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলতো? সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ডে প্রশ্নগুলো এসেছে। 10-এর উত্তর কি হবে দেখি? 10-এর সি অন্তর আহমেদ বলছে মিমি ইসলাম। 11-র এ। ওকে, হিমেল শিকদার ভাইয়া তুমি কিন্তু একটু ক্লাসের বাইরের কমেন্ট করছো, যেটা আমাকে ডিস্টার্ব করছে। কাইন্ডলি অন্য কোনো কমেন্ট করো যেটা আমাদের ডিস্টার্ব হবে। প্লিজ ক্লাসে কনসেন্ট্রেট করি আমরা, ঠিক আছে? সো 11-এর উত্তর কি হবে? সরি 10-এর উত্তর কি হবে? অন্তর রয় সি বলছে, সুমি বলছে সি, আইরিন বলছে সি। ওকে, রাইট অ্যান্সার ইজ সুদের হার। এক্স্যাক্টলি। আমরা রুল 72-তে দুইটা জিনিস পাই। যখন আমরা ইন্টারেস্ট রেট বের করতে যাই কি করি? 72 ডিভাইডেড বাই এন দেই। আর যখন এন বের করতে চাই তখন কি করি? রুল 72 ডিভাইডেড বাই আই। সো এইটা আমাদের সুদের হার, এইটা আমাদের সময়। সো প্রশ্ন বলেছে 72-কে মেয়াদ দ্বারা, মেয়াদ কোনটা? এন, ভাগ করলে কি পাই? সুদের হার পাই। উত্তর হবে সুদের হার, আমাদের 10-এর সি। ওকে, সো আমাদের 10টা প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্ন, বাট্টাকরণ মাধ্যমে আমরা কোনটি নির্ণয় করতে পারি? কুষ্টিয়া বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওকে, সো বাট্টাকরণের মাধ্যমে আমরা কোনটা বের করতে পারি বলো তো? 11-এর উত্তর কি হবে? আমরা দুইটা পদ্ধতিতে কাজ করি, একটা হচ্ছিল বাট্টাকরণ, একটা চক্রবৃদ্ধি। বাট্টাকরণের মাধ্যমে আমরা বর্তমান মূল্য বের করি। বেসিক্যালি বর্তমান মূল্য বের করার পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি, আর ভবিষ্যৎ মূল্য বের করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। এখানে পেটখানার মধ্যে একটু তেরাবাঁকা হয়ে গেছে। সো রাইট অ্যান্সার হবে 11 সি। বর্তমান মূল্য বের করার পদ্ধতিকে বলি বাট্টাকরণ। বাট্টাকরণ মানে আমরা নিচে নিয়ে আসি, কমায় আনি। বর্তমান মূল্য কম হয়, ভবিষ্যৎ মূল্য বেশি হয়। ভবিষ্যৎ মূল্য বের করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। সো উত্তর হবে সি। ঠিক আছে, পরের প্রশ্ন, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান কত? যশোর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 20, নবাব ফজলুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লার প্রশ্ন। ওকে, ত্রৈমাসিক মানে প্রতি 3 মাস অন্তর। 3 মাস অন্তর কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রথম 3 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। দেখো 1, 2, 3, 4। ত্রৈমাসিক মানে প্রতি 3 মাস অন্তর। 3 মাস অন্তর 1, 3 মাস অন্তর 2, 3 মাস অন্তর 3, 3 মাস অন্তর 4, অর্থাৎ
চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে এম এর মান ইকুয়াল টু 4। 4 আছে, ইয়েস, বি। তোমরা অনেকেই উত্তর করেছো বি, এক্স্যাক্টলি। দেখি বি 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 বি, ওকে, রাইট অ্যান্সার বি। বুঝেছো সবাই? ইনশাআল্লাহ আমরা পেরেছি। 13 নম্বর, কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়? দিনাজপুর, চট্টগ্রাম, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ডে প্রশ্ন এসেছে। এখন চক্রবৃদ্ধি কখন বেশি হয়? যখন এম এর মান যত বড়, চক্রবৃদ্ধির ভবিষ্যৎ মান তত বেশি, মানে ভবিষ্যৎ মান তত বেশি হবে। এখন মাসিক, এইখানে এম এর মান 1। ত্রৈমাসিক মানে প্রতি 3 মাস অন্তর একবার হলে এম এর মান 4। ষান্মাসিক, ষান্মাসিক মানে প্রতি 6 মাস অন্তর একবার হবে, মানে বছরে 2 বার হবে। আর বার্ষিক মানে এম এর মান 1। সো বলো তো, যেহেতু এম এর মান বেশি হলে ভবিষ্যৎ মূল্য বেশি হয়, প্রশ্ন কি বলছে? কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে? উত্তর রিয়াদ মাহমুদ বলছে এ। ওকে, 12-13, আচ্ছা রিয়াদ, ওকে। সিয়াম বলছে সি, আমরিন বলছে ডি। ওকে, কোন ধরনের চক্রবৃদ্ধি বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সবচাইতে বেশি হবে? সরি ভাই ভাই ভাই, এম এর মান 12, 1 না, সরি, ভুল ভুল, এম এর 12 হবে, মাসিক মানে 12, ভুল লিখছি। সো আমাদের চক্রবৃদ্ধি সেইখানেই বেশি হবে যেইখানে এম এর মান সবচাইতে হায়েস্ট হবে। এম এর মান হায়েস্ট কোথায় আছে? এম এর মান হায়েস্ট আছে 1-এ। তো রাইট অ্যান্সার উইল বি এ। মাসিক চক্রবৃদ্ধিতে আমার ভবিষ্যৎ মূল্য সবচাইতে বেশি হবে। তোমরা কি এটা ক্লিয়ার গাইজ? 13 এ কেন হইল? অনেকেই দেখলাম বি বা সি লিখছো, বাট অ্যান্সার উইল বি এ। কারণ এম এর মান যত বেশি হয় ভবিষ্যৎ মূল্য তত বেশি হয়। আই এর মান, সুদের মান যত বেশি হয়, সুদের হার যত বেশি হয়, ভবিষ্যৎ মূল্য তত বেশি হয়। সময়, এন এর মান যত বেশি হয় ভবিষ্যৎ মূল্য তত বেশি হয়। এই প্রশ্নে আমাকে বলেছে কোনটা সবচেয়ে বেশি হবে? এম এর মান এইখানে 12, এইখানে 4, এখানে 2, এখানে 1, সবচেয়ে হায়েস্ট কোথায়? 1-এ। সো এম এর মান 12, ভবিষ্যৎ মূল্য সবচাইতে বেশি, এ। ঠিক আছে, গেল। পরের প্রশ্ন, ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল, মানে ইআইআর বা ইএআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট যেটা বলে, কিন্তু ইআইআর একটা বলে। নির্ণয়ের সূত্র কোনটা বলো তো? চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল। প্রশ্নগুলো মাল্টিপল জায়গায় মাল্টিপল বাই এসেছে, ঠিক আছে? বলো 14-র উত্তর কি হবে? 14-র সি বলছে শিল্পী। ওকে, নিবিড় বলছে সি। হীরা, রায়হান বলছে বি, জাকির বলছে সি। ওকে, মুগ্ধ বলছে বি। ওকে, এইখানে সাইমা বলছে কি সি বলছিল? আপু দেখি নাই তো, তোমারটা চলে গেল। হাবিবা সি বলছে, নুসরাত বলছে এ, তানহা বলছে সি, আয়শা বলছে সি। আচ্ছা, 2 জায়গায় 2 নুসরাত দেখলাম। ওকে, আরিয়ান বলছে সি। রাইট অ্যান্সার উইল বি ইএআর ইকুয়াল টু কি আমরা জানি? ইএআর ইকুয়াল টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। কোথায় আছে? 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিভাইড মানে বাই 1 মাইনাস 1, সি রাইট অ্যান্সার। সো আমাদের 14-র উত্তর হবে সি। আই থিঙ্ক আমরা ক্লিয়ার, ঠিক আছে? ও একটা ম্যাথ পেয়ে গিয়েছি। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড এবং একটা নবাব ফয়েজুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লার প্রশ্ন। ওকে, জনাব কাশেম তার সঞ্চিতি 2 লক্ষ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন। তার মামা পরিবর্তন দিয়েছিল ওই টাকার জমি কিনলে 6 বছরে তার বিনিয়োগকৃত টাকা 2 গুণ হবে। ওকে, দুইটা জিনিস। জনাব কাশেম টাকা জমা রাখছে কত? 2 লক্ষ টাকা 10%-এ। জনাব কাশেম প্রাইম ব্যাংক থেকে 2 বছরের কত টাকা পাবে? ফিউচার ভ্যালু আমরা বের করি তো। কত রাখছে? প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। কত রাখছে? 2 লক্ষ টাকা।
ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট রাখছে বলো তো ভাইয়ারা? 0.10 হোল টু দি পাওয়ার 2 কত হয়? এই যদি মুখে মুখে করা যায় প্রথম বছর 2 লক্ষ, লাস্টেরটা হবে স্টিল করি, ধাগুলো ভুল হলে তো আমার একটা ভুল হয়ে যাবে, ইন্টু 1.1 হোল টু দি পাওয়ার 2,20,000 টাকা। দ্বিতীয় বছরে তার 10% শুধু আসলে 2,20,000 21,000 22,000 2,42,000 মুখে মুখে করে ফেলতে পারতাম এগুলো। যেরকম 100 টাকার 10 এক বছর পরে হয় 110 টাকা, 2 বছর পরে হয় কত 122 টাকা, তৃতীয় বছরে না 121 টাকা, তৃতীয় বছরে 133.সামথিং, এটা কিন্তু মুখস্থ হয়ে যায় করতে করতে। সো এইটার উত্তর হবে 2,42,000 টাকা পাবে 2 বছর পরে। প্রশ্নের দুইটা পার্ট, যে কাশেপ টাকা রাখছে, আর একটা পার্টে বলছে তার মামা বলছিল ওই টাকাটা তুমি না কিনে জমিতে দাও ভাই, জমিতে করলে ওই টাকাটা 6 বছরে ডবল হয়ে যাবে, 2 গুণ। যেহেতু 2 গুণ মানে এখানে আমাদের রুল 72 একটা প্রশ্ন আছে, এটা কিন্তু একটা উদ্দীপকের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সেম প্রশ্ন, উদ্দীপক অনুযায়ী জনাব কাসেমের সুযোগ ব্যয় কত? এইটা তোমরা করে বলো তো, সুযোগ ব্যয় বলতে কি বুঝো, সুযোগ ব্যয় কাকে বলে, দেখি তো একটু কি বুঝতেছো তোমরা। ষোলোর উত্তর কি হবে? দেখো, জনাব কাসেম তো ভাই এক জায়গায় ইনভেস্ট করছে, ডান, প্রাইম ব্যাংকে। তার মামা বলছিল এই ভাই না, তুই এক কাজ কর, তুই টাকাটা ব্যাংকে না রেখে জমি কেন, জমিতে 6 বছর টাকা ডবল হয়ে যাবে। এখন প্রশ্ন করছে জনাব কাসেমের সুযোগ ব্যয় কত? সুযোগ ব্যয় জিনিসটা কি ভাই? আমাদের কাছে দুইটা অপশন আছে, আমি অপশন এ কে চুজ করলাম, তাহলে অপশন বি আমার হাতছাড়া হয়ে যাবে না? যেই জিনিসটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে এইটাই আমার সুযোগ ব্যয়। এইখানে ওর 2 লক্ষ টাকাও ব্যাংকে ঢুকাইছে বলে ওর জমি কেনার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। এখন এইখানে সুযোগ ব্যয়ের কত আমরা কি দেখতেছি, মামা বললো ভাই 6 বছর পরে ডবল হবে। সো ডবল মানে রুল 72, আমার বছর বলছে মানে আমি আই বের করব, আই মানে রুল 72 ডিভাইড বাই এন, এন এর মান কত 6, 6 12 72%, মানে তার এইখানে আসলে সুযোগ ব্যয় ছিল 12%। সে যে প্রথমে টাকাটা ব্যাংকে রাখছে এর জন্য তার জায়গায় সুযোগ ব্যয় হয়েছে এটার পরিমাণ 12%, আমি রুল 72 দ্বারা বের করছি। ক্লিয়ার? সবাই তো বি লিখতেছো, মারিয়া রহমান, দেন তানহা, দেন নুসরাত জাহান, তানজিব, রিয়াদ মাহমুদ, ওকে শাবাশ, রাইট অ্যান্সার 12%। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। পরের প্রশ্ন, প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে, সো প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কি বলে? হওয়ার কথা ছিল লাভ 12%, হইল 10%, এইটা ছিল প্রত্যাশিত, এটা হলো প্রকৃত, এইটা হওয়ার চান্স আছে, এটাকে কি বলা হয়? উত্তর 17 কি হবে দেখি? ড্রিম, আচ্ছা একজন বলছে নাম ড্রিম, 17 বি, শাহানা বলছে বি, খন্দকার বলছে বি, তৌহিদুর বলছে ঝুঁকি, তৌহিদুল, ওকে, অন্তর বলছে এ, আয়েশা আজাদ বলছে বি, এক্স্যাক্টলি। সো প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে পার্থক্য এইটাকে বলা হয় ঝুঁকি। প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় আসছে, ঠিক আছে। পরের প্রশ্ন, অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? উত্তর 18 কি হবে? আমরা জানি কোনো কিছু খারাপ হওয়াকেই অনিশ্চয়তা বলে। আমার ব্যবসার কম, আমি ছাতার ব্যবসা করি, বৃষ্টি কম হলে পরের বছর ছাতা বিক্রি আমার কম হবে, আমার 2 লক্ষ টাকা লস হবে। আমি যদি পরের বছর আমি বন্যায় আমার নদীর পাড়ে সব ভেসে যায়, আমি যদি ব্যবসা করতে আমার লস হবে। বা যদি ভূমিকম্পে আমার বিল্ডিং ভেঙে যায় আমার ক্ষতি হবে, আমার যদি ম্যানেজারটা মারা যায় আমার ক্ষতি হবে। যে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনাকে আমরা অনিশ্চয়তা বলি। তবে অনিশ্চয়তা একটা পার্ট আছে যেইটাকে আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারি। ম্যানেজারটা আমার ব্যবসার অনেক লাভ করাইছে, তবে ম্যানেজার মারা গেলে আমার কি পরিমাণ ক্ষতি হবে আই ডোন্ট নো। ম্যানেজার যদি, আমার যদি বন্যায় বিল্ডিং ভেঙে যায়, আমার যদি
পরের বছর বৃষ্টি কম হয়, আমার মোট 2 লক্ষ টাকা লস হবে। আমি জানি কত টাকার ক্ষতি হবে, হ্যাঁ আমি জানি। সো পুরো জিনিসটাকে অনিশ্চয়তা, বাট অনিশ্চয়তার যেই পার্টটাকে আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছিল ঝুঁকি। সো অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। এক্স্যাক্টলি সবাই 18D উত্তর করতেছো। পরের প্রশ্ন, মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তাকে কি বলা হয়? তো বলো তো, মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তাকে আমরা কি বলি? 19-এর উত্তর কি হবে? উনিশের রাইট অ্যান্সার কি? আমার মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তাকে কি বলি? রাইট উত্তর 19-এর এ। এক্স্যাক্টলি, আমরা যখন মুনাফা সংক্রান্ত কোনো অনিশ্চয়তা থাকে সেটাকে আমরা বলি ব্যবসায়িক ঝুঁকি। ঋণ করলাম, ঋণের টাকা ফেরত দিতে পারছে, ওইটা হবে আমাদের আর্থিক ঝুঁকি। পরের প্রশ্ন, ব্যবসা। আচ্ছা গাইজ, আমি কি একটু দ্রুত যাব না? একটু বলো তো ভাইয়া, আমি তো একটু স্লো বুঝায় পড়াচ্ছি অনেকগুলো ইজি প্রশ্ন, আমি কি একটু ফাস্ট যাব? মানে ভাই একটু ফাস্ট পড়ান, একটু ফাস্ট ফাস্ট আগাবো, বলো তো একটু। একটু বলো হ্যাঁ ভাইয়া দ্রুত পড়ান, বা একটু দ্রুত যাবো কেন, আমি খুব একটু ধীরে ধীরে আগা। ইয়েস, ওকে, না বলেছে 2-1 জন, বাট ভাইয়া ম্যাক্সিমামে ইয়েস বলছে, আমার তো কোনো অসুবিধা নাই। ফাস্ট পড়ে একটু গলা একটু বেশি আছে, পানি খেয়ে নেই। আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে হালকা। আচ্ছা আমি হালকা ফাস্ট যাবো, তোমাদের অসুবিধা হবে না। মিডিয়াম, ওকে যাও। কুদিস গুলজার, ওকে একজন নাম, ওকে মেবি তোমার গুলজার নাম তো আমি অনেক শুনেছি। সো গুলজার বলছে ভাইয়া মিডিয়াম, ওকে মিডিয়াম ফাস্ট যাচ্ছি। ওকে, ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকি তাৎপর্য ভূমিকা রয়েছে কিসে? সবাই রাইট উত্তর বলছে পরিকল্পনা প্রণয়নে, পরিচালনার ক্ষেত্রে, মূলধন সংগ্রহে, সিদ্ধান্ত গ্রহণে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের কিন্তু ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। বইয়ের লাইন। পরের প্রশ্ন, কোনটি ঝুঁকি মুক্ত আয়, অর্থাৎ ঝুঁকি নাই কোন আয়ের মধ্যে? বলতো নিচের কোনটি ঝুঁকি মুক্ত আয়? যুক্ত না কিন্তু, যুক্ত মানে ঝুঁকি আছে, মুক্ত মানে ঝুঁকি নাই। 21-এর উত্তর কি হবে দেখি দ্রুত। একুশের উত্তর দ্রুত দ্রুত দ্রুত। আমার তোমাদের বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে, তো আমাদের একটা গ্রুপে হচ্ছে, মেইন পেজ, ইউটিউবে। সো অনেকগুলো কমেন্ট সেকশন, আমার দেখা যায় মাঝে মাঝে একটু বাইরে যাওয়া লাগছে আর কি, ক্লাসের বাইরে। ওকে, 21-এর আদর বলছো ডি, তাসনিম বলছো এ, আয়শা বলছো ডি, ওকে। সি বলছে তাফায়েল, বলছে তোফায়েল, রিয়াদ বলছে সি, নিশি বলছে সি। তার রাইট উত্তর ডিবেঞ্চারের সুদ ঝুঁকি মুক্ত, মেয়াদি আমানতের সুদ, ডিবেঞ্চারের সুদ, বিক্রয়লব্ধ মুনাফা। শেয়ারের লভ্যাংশ হবে না, বিক্রয়লব্ধ মুনাফা হবে না। এইবার তো আমি একটু কনফিউজড হয়ে গেছি ভাইয়া, ডিবেঞ্চারও শিওর টাকা পাবো, মেয়াদি আমানতও পাবো। তবে দেখো, ডিবেঞ্চার একটা কোম্পানির বন্ড, বন্ড মানে কি বলবো, জামানতবিহীন বন্ড। বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি? বন্ডে আমি বন্ড কিনলাম কোম্পানির, মানে টাকা না দিলেও কোম্পানির অ্যাসেট বন্ধক রাখা আছে, আমি ভিড় করে টাকা পাবো ওরে। কিন্তু ডিবেঞ্চারে কিন্তু কোনো বন্ধক রাখা নেই। যদি কোনোখানে কোম্পানি লস করে বা কোম্পানি বন্ধ হয়, আমার কিন্তু টাকা মাইট যাওয়ার সম্ভাবনা আছে। তবে মেয়াদি আমানতের সুদে কিন্তু ব্যাংকে টাকা রাখলাম, টাকা কিন্তু মোটামুটি ফর শিওর পাবো। কোনো কারণে বাণিজ্যিক ব্যাংক যদি লস খায়, মাইট যায়, কেন্দ্রীয় ব্যাংক এসে সেই টাকাটা পরিশোধ করে দেবে। সো আমাদের এখানে মেয়াদি আমানতের সুদ উইল বি দ্য রাইট আনসার। আমি জানি না ভাই, ভুল করতে পারি, রাইট উত্তর কি? মেয়াদি আমানতের সুদ। সো এই দুটোতে তো ভাই ঝুঁকি আছেই, ডিবেঞ্চারে কিছুটা আছে, এইখানে ঝুঁকিটা কম। সো উত্তর হবে এ। পরের প্রশ্ন,
কোনটি ঝুঁকি বহুল আয়ের উৎস? কুষ্টিয়া বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22, ঢাকা বোর্ড 21, ভিকারুন্নেসা উনিশ কুলান কলেজ থেকেও প্রশ্নটা হয়েছে। সো আমাদের কোনটা হবে? ট্রেজারি বিল, সাধারণ শেয়ার, বন্ড ডিবেঞ্চার। খুবই 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 ইজি প্রশ্ন। সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটা বলো তো? শেয়ারে ইনভেস্ট করা, এবং এইটাও কিন্তু আবার সবচাইতে বেশি রিটার্ন দেয়। সো ঝুঁকি বহুল আয়ের উৎস সাধারণ শেয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি ঝুঁকিযুক্ত বিনিয়োগ? এগেইন ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, মেয়াদি আমানত, সাধারণ শেয়ার। একই প্রশ্ন দুইবার এসেছে। দেখো এই প্রশ্ন ছিল কুষ্টিয়া বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22, ঢাকা বোর্ড 21। একই প্রশ্ন ঘুরাই লিখছে, ঢাকা বোর্ড 20, ঢাকা বোর্ড 22। মানে ঢাকা বোর্ড দেখো, ঢাকা বোর্ড 21-এ আসছে সেম প্রশ্ন ভিন্ন ওয়েতে, অন্য ওয়েতে আসছে 20-এ 22-এ, মানে রিপিট হচ্ছে সেম প্রশ্ন বারবার। সো কোনটি ঝুঁকিযুক্ত হয়? সাধারণ শেয়ারের আয় হচ্ছিল ঝুঁকিযুক্ত আয়। ঠিক আছে, পরের প্রশ্ন, মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটা পাওয়া যায়? চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ। মোট মুনাফা থেকে বাদ দিলে কোনটি পাওয়া যায় বলো তো? মোট মুনাফা থেকে আমি কর বাদ দিয়ে দিলাম, কি পাবো? অ্যাকাউন্টিং এ পড়ছি, ভেরি ইজি, এক্স্যাক্টলি। 24-এর উত্তর কি? এই নিশি বলতেছো এ, হাওলাদার সাহেব বলছেন বি, আন্তর আহমেদ বলছেন বি, এক্স্যাক্টলি। আলিশা বলছে বি, নিট মুনাফা পাই আমরা, মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাই। সো পরের প্রশ্ন, নগদ আন্তঃপ্রবাহ, আচ্ছা ভালো জিনিস বলি, মোট মুনাফা যোগ কি? মোট মুনাফা থেকে আমি মাইনাস করব কর, পাবো নিট মুনাফা। নিট মুনাফার সাথে যদি আমি যোগ করি অবচয়, পেয়ে যাব নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ মোট মুনাফার সাথে আমি কর মাইনাস করি, পাবো নিট মুনাফা, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে পাবো নগদ আন্তঃপ্রবাহ। কি বলছে? মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? নিট মুনাফা পাবো। প্রশ্ন হয় মোট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? নগদ আন্তঃপ্রবাহ। অথবা নগদ আন্তঃপ্রবাহের সাথে কি মাইনাস করলে মুনাফা পাওয়া যায়? অথবা মোট মুনাফা, নিট মুনাফা আর নগদ আন্তঃপ্রবাহের ব্যবধানে কি বলা হয়? অবচয়। এই প্রশ্নগুলো কিন্তু আমরা মূলধন, আয় ব্যয়, প্রাক্কলন চ্যাপ্টারে পেয়ে থাকি। পরের প্রশ্ন দেখো, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানে কি পাওয়া যায়? মাত্রই দেখালাম নগদ আন্তঃপ্রবাহ, নিট মুনাফার যে পার্থক্য, গ্যাপ, কোনটা? অবচয়। উত্তর হবে কি বলতো এখানে? ঢাকা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড। অবচয় উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়, একটু ভালো মতন আমরা শিখে নিব। পরের প্রশ্ন, নিট মুনাফার সাথে কি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড দুইবার, আচ্ছা ভিকারুন্নেসা। ওকে, কি দেখলাম? নিট মুনাফার সাথে কি যোগ করলে অবচয় পাবো আমরা বলো তো? অবচয় যোগ করলে কি পাবো? কি যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়? ও বেসিক্যালি অবচয়। সো ইজি, একটা প্রশ্ন থেকে কতবার কত জায়গায় প্রশ্ন হয় দেখেছো। সো আমাদের এই যে আছে ভাই, সকল বিক্রয় থেকে সকল ব্যয় বাদ দিলাম, মোট মুনাফা থেকে কর বাদ দিলাম, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ। এবং আবারও কাহিনী আছে এখানে, দেখো আমরা যখন ম্যাথ করার সময় নিট মুনাফা দিয়ে আমরা কি বের করি? আমরা বের করি ARR, আর এইটা দিয়ে বের করি আমরা পে ব্যাক পিরিয়ড। সো আমাদের গড় মুনাফার হার বের করতে লাগে নিট মুনাফা, পে ব্যাক সময় বের করতে লাগে নগদ আন্তঃপ্রবাহ। এই প্রশ্নটাও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়? মাত্রই দেখতে, যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। সেম প্রশ্ন ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে আসছে বলে কিন্তু আমি আর এখানে ওয়েট করতেছি না। ঠিক আছে, পরের প্রশ্ন, মূলধন বাজেটিং এর
ব্যর্থতার দায়ভার কার নিতে হয়? মূলধন বাজেটিং কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, কোম্পানি বিনিয়োগ করে লস হইলো, এইটার দায়ভার কার বলো তো ভাইয়ারা? উত্তর কি হবে? 28-এর। ড্রিম আপু বলছে এ। আচ্ছা, এক্স্যাক্টলি 28-এর রাইট অ্যান্সার উইল বি এ। অর্থ ব্যবস্থাপকের সকল দায়ভার গ্রহণ করতে হয়। যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার সেই তো ডিসিশন নিচ্ছে, ভাই আমি কি জমি কিনবো নাকি ফ্যাক্টরি বানাবো নাকি মেশিন কিনবো, সো ভুল হলে তো ভাই তাকেই ধরবে, তাই না? এরপরে ছাপাখানার ব্যবস্থাপক জনাব তারিক মূলধন বাজেটিংয়ের সাহায্যে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন? মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা অনেক দীর্ঘমেয়াদী জিনিসপত্র কিনি, বড় বড় বিগ ইনভেস্টমেন্ট। সো ছাপাখানার ব্যবস্থাপক, সো ছাপাখানার যেখানে ছাপায় জিনিসপত্র, সো এই ব্যবস্থাপক কি কিনবে একটু বলো তো? মূলধন বাজেটিং দিয়ে কোনটা কিনবে? 29-এর কি হবে? মাইশা বলছে 29-এর বি। ওকে, নিশি বলছে বি, আরিফ বলছে বি, মাইশা বলছে বি, ওকে, আয়েশা আজাদ বলছে, সুমি বলছে বি, হাবিবা বলছে বি। এক্স্যাক্টলি দ্য রাইট অ্যান্সার উইল বি অন্তর বি। এক্স্যাক্টলি, দেখো কাগজ ক্রয় কম মানে স্বল্পমেয়াদী জিনিসপত্র হবে না, পণ্যের মাঝে তো কোনো কেনার মধ্যেই পড়তেছে না, পণ্যের মূল্য যেহেতু একটা কাজ, ডিফারেন্ট কাজ। সো ছাপায়ের যন্ত্র ক্রয়, এটা হচ্ছিল আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়? সো প্রত্যাশিত নগদ প্রবাহের, কই গেল, পিছিয়ে তো ছিলাম। প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফাকে ব্যবহার করা হয়, এই প্রশ্নে চাইছে এখানে, বলো কোন পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফাকে? নগদ প্রবাহ দিয়ে আমরা কি বের করি বলো তো? নগদ প্রবাহ দ্বারা আমরা পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক সময় করি, এবং নিট মুনাফার মাধ্যমে আমরা গড় মুনাফার হার বের করি বা এআরআর। সো বলো কোন পদ্ধতি? ঢাকা বোর্ড, বরিশাল বোর্ডের প্রশ্ন। 30 উত্তর কি হবে? দ্রুত বলো, 30-এর এ, গড় মুনাফার হার পদ্ধতি। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার উইল বি এ, গড় মুনাফার হার পদ্ধতি। পরে প্রকল্প মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি নিচের কোনটি? ঢাকা বোর্ড, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট। সো প্রকল্প মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি নিচের কোনটি বলো তো? সহজ এবং জনপ্রিয়। একত্রিশ উত্তর কি হবে? 31 বি বলছো ড্রিম। ভাই তোমার নাম কি? ড্রিম বলো তো। ড্রিম NX4, ভাই তোমার নাম কি? আরিফ বলছে এ, জারা রহমান বলছে বি, রাতুল সং বলছে বি, শিল্পী বলছে বি। ওকে, সো শাহানা গাজী বলছে বি, হাবিবা বলছে এ, খন্দকার বলছে এ, আচ্ছা ফাতেমা। ওকে, সো ফাতেমা মাথায় আছে ড্রিম। ওকে, আশা করি ভুলবো না। আয়েশা আজাদ বলছে বি। ওকে, রাইট অ্যান্সার উইল বি পে ব্যাক সময় একটা সহজ ও জনপ্রিয় পদ্ধতি। এক্স্যাক্টলি, এটা সহজ এবং জনপ্রিয় পদ্ধতি, বইয়ের মধ্যে লেখা আছে, সো উত্তর কিন্তু না দেওয়া যাবে না। ওকে, একটি প্রকল্পে পে ব্যাক পিরিয়ডের প্রশ্ন। একটি প্রকল্পে 2 লক্ষ টাকা বিনিয়োগ করে আগামী 4 বছর বার্ষিক 40,000 টাকা নিট মুনাফা পাওয়া যাবে। আমি তো নিট মুনাফা দিয়ে প্রশ্ন করতে পারবো না। যদি বার্ষিক অবচয় 10,000 টাকা করে হয় তাহলে প্রকল্প কত? সো দেখো আমার নিট মুনাফা কত? 40 অবচয় কত? 10। নগদ প্রবাহ
50। সো আমার প্রতি বছর সিমিলার পরিমাণ নগদ প্রবাহ হচ্ছে। এখন বিনিয়োগ করছি কত, 2 লক্ষ টাকা, সমান হারে আসতেছে 50,000। সো কি হবে উত্তর? পি ইকুয়াল টু 4 বছর। উত্তর আছে 4 বছর। এক্স্যাক্টলি দেখো 4 বছর দেওয়া আছে। সি নাম্বার। কে কে পেরেছো দেখি তো? 32 সি তোফায়েল আহমেদ দিয়েছো। কে কে? শিল্পী সি বলেছো, ফাতেমা সি বলছো। ফাইন্যান্সের সাজেশনটা কি অ্যাপে পাওয়া যাবে? জি ভাইয়া, অ্যাপে পাওয়া যাবে। রাইট আনসার উইল বি সি। দেখেছো, ভেরি ইজি। আচ্ছা, তামজিদ ট্রেডিং অ্যান্ড কোম্পানি চীন থেকে 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন আমদানি করেন। মেশিনটির মেয়াদ 4 বছর। ওকে, সো অবচয় কত হবে যদি দেখি? অবচয় 3 লক্ষ টাকা দিয়ে কিনছে, অবচয় 4 বছর। সো কত হয়? 4 লক্ষকে ভাগ করলে কত হবে দেখো? 75,000। গেল। সো আমার অবচয়। এখন আমার কোম্পানির ও এটা তো লাগতেছেই না, আমার লাগতেছে গড় মুনাফা কত। দূর, আমার তো অবচয় লাগবেই না। আমার বলছে গড় মুনাফা হার বের করো। সো আমরা দেওয়াই আছে। তো কি হবে? সো কি 60,000 যোগ 70, 65, 75, কয় বছর? 4 বছর। ইকুয়াল টু কত হয়? 60, 65, 70। সো 60, 65, 70, সো 67,500 হবে একদম মিডিল পয়েন্টে। গড় মুনাফার হার কত? কোম্পানির গড় মুনাফা কত? 67,500 উত্তর হওয়া উচিত। ক্যালকুলেটর ছাড়াই বললাম। তোমাদের কত আসছে? ভাইয়া তোমরা কিন্তু ক্লাসে অনেক কমেন্ট করছো ক্লাসের বাইরের, সো প্লিজ এই জিনিসটা করো না। এক্স্যাক্টলি 33 উত্তর হবে ডি। সো 67,500। কোম্পানির গড় মুনাফা কত? সো আমাদের গড় মুনাফা, গড় বিনিয়োগ তো কত? 3 লক্ষ বাই 2 হবে, মানে 1.5 লক্ষ টাকা। সো 67,500 ডিভাইডেড বাই 1.5 লক্ষ। সো ভাগ 67,500 ভাগ 1.5 লক্ষ কত হয়? 0.45 বা 45% আছে। 45% বিতে আছে। দেখো তো তোমরা পেরেছো কিনা? কত? 34 বি কে দিয়েছো? আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্স্যাক্টলি। সো 45% আমাদের গড় মুনাফার হার। ঠিক আছে, এই যে প্রথমে আমি বোকার মতোই কিন্তু অবচয় বের করে ফেলছিলাম, বাট এই প্যাথে আমার অবচয়ের কাজই নাই। সো রায়ান ভাইয়ের মতো বোকামি না করে প্রশ্ন পুরোটা পড়তে হবে, দেন যাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরে আচ্ছা আমাদের ফাইন্যান্সের পার্ট শেষ, এবার আমরা ব্যাংকিং এর পার্ট করব। ব্যাংকিং একটা ছোট একটা সমস্যা আজকে আমি দেখলাম, সেটা হচ্ছে ভাই ফাইন্যান্সে তো আমাদের কনসেপ্ট আছে কোন নীতির কোনটা, মানে নগদ জমা ভার্সেস তারল্য বা এরকম ম্যাথ ভাই কনসেপ্টে করা যায়। ব্যাংকিং এর ক্ষেত্রে করা যায়, তবে কিছু কিছু জায়গায় কোন নীতি এইটা অ্যাপ্লাই হয়েছে, কি হয়েছে বইয়ে মনে করো এইটা ব্যাংকের মূল উদ্দেশ্য কি, এইটা মূল কাজ কি আর একটা। সো মাঝে মধ্যে বইয়ের মধ্যে যে লাইনটা দেওয়া আছে ভাই ওটা কিন্তু রাইট অ্যান্সার হবে, তোমার দাগাইতে হবে, অন্য কিছু লিখতে পারবে না। সো ব্যাংকিংয়ে তুমি যখন পড়বা লাইন বাই লাইন, খালি ব্যাংকিং না ফাইন্যান্সেও লাইন বাই লাইন ভালো মতো পড়বা। আমার একটা কাজিন আছে, সে এখন বাংলাদেশের এয়ারফোর্সের খুব টপ পজিশনে আছে এবং হি ওয়াজ অ্যান ফ্যান্টাস্টিক স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করতো আমাদের খুলনা থেকে আমার দেশের বাড়ি। সো মানে আমার বেসিক্যালি দূর সম্পর্কের কাজিন হয়, আবার ওই যে চাচি সে আবার আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ডও ছিলেন। আমি চাচি বলে চাচি মানে কি অবস্থা, কিভাবে কি পড়াইছো। চাচি একটা জিনিস বলতো, আমি যখন ওকে পড়াইতে বলতাম বইয়ের যে ফার্স্ট পেজ, ওই যে প্রাথমিক এইটা যে শিক্ষা বোর্ড থেকে
পিছের মানে বইয়ের মলার থেকে শুরু করে লাস্ট পেজ আমি সব কিছু পড়াইতাম। বোর্ড পরীক্ষায় ক্লাস 10 পর্যন্ত আমি জানি না কই থেকে প্রশ্ন দেবে, যদি বলে দেয় তোমাদের বইয়ের রাইটারের নাম লেখো, প্রচ্ছদকের নাম লেখো, আসতেই পারে, আমি ওকে সব কিছু পড়াইতাম। হ্যাঁ, ওগুলো দেখতো, রিডিং দিত কি আছে না আছে, বাট আমি ওকে সব পড়াইতাম। সো তোমাদের জন্য বললাম, তোমাদের বোর্ড পরীক্ষায় আপ টু ক্লাস 10 যেখানে বোর্ডের বই আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এবং যদি বইয়ের মধ্যে ভুল থাকে ওই ভুলটাই উইল বি দ্য অ্যান্সার। সো বইয়ের লাইন বাই ভালো মতন আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? ওকে, কোন নীতি অনুসারে ব্যাংক দেশের বিভিন্ন স্থানে এটিএম বুথ স্থাপনা করে? 35 উত্তর কি হবে? 35 উত্তর বিনিয়োগ নীতি। বিনিয়োগ তো নীতি না, এ উত্তর হবে এক্স্যাক্টলি। শাহানা, ফারজু, তিলক বর্মন, পরে আরিয়ান শাহ আরাফ, দেন সুমি, শিল্পী, দেন ফাতেমা, সবাই বলছে এ এক্স্যাক্টলি। সেবার নীতি অনুযায়ী একটা ব্যাংক দেশের বিভিন্ন স্থানে এটিএম বুথ স্থাপনা করে, ঠিক আছে? পরের প্রশ্ন, নোট ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ নোট ইস্যুর ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করে? এইটাও তোমাদের বইয়ে একদম এক্স্যাক্টলি লাইন। আজকে এই প্রশ্ন যখন আমি প্রশ্ন বানাই আসলে প্রায় 1-1.5 মাস আগে তোমাদের এমসিকিউ দেখতেছিলাম, তখন আমার একটু কনফিউজড হয়, ভাই এটা কি হবে, কোন নীতি হবে? আমি প্রথমে গুগলে সার্চ দিলাম, ওইখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, বিভিন্ন এক জায়গায় দেওয়া এই উত্তর, এক জায়গায়। আমি এইখানে যদি বলি আমি 2টা অপশন পেয়েছি, আই গট মোর কনফিউজড। দেন তোমাদের বই খুললাম, বই খুলে তোমাদের ওই চ্যাপ্টারে গেলাম, লাইন বের করলাম। সো স্পেসিফিক লাইন দেওয়া নীতির মধ্যে 13-14 নাম্বার নীতিতে মনে হয় একটা বলা আছে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কি? এ এক্স্যাক্টলি, বিশেষায়নের নীতি। সেইখানে তোমরা গিয়ে দেখবা অনেকগুলো আছে বিশেষায়নের নীতি অনুযায়ী বিভিন্ন ব্যাংক কি করে, অনেকগুলোর মধ্যে কমা দিয়ে আছে নোট ইস্যু করে। সো এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখলে তোমরা এমসিকিউতে অনেক ভালো করবে, এবং ভালো রেজাল্টের ওয়ান অফ দ্য প্রি রিকুইজিট বা তোমার পূর্ব শর্ত ছিল এমসিকিউতে ভালো করা, ঠিক আছে? বিশেষায়নের নীতি। পরের প্রশ্ন, নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? একটা দেশে নোট এবং মুদ্রার প্রচলন কোন ব্যাংক করে বলো তো? উত্তর কি হবে? The right answer is exactly ডি নাম্বার। সাবাস, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের মুদ্রা প্রচলন করে। পরের প্রশ্ন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ডক্টর কাস্তকের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় আসছে। বিডিবিএল বলেন, ওই সময় প্রশ্ন আসে বিডিবিএল এর ফুল ফর্ম কি? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। কেমন ধরনের ব্যাংক? 38 উত্তর কি হবে? গাইজ অনেক খালি উত্তর লিখতেছো, একটু আমাকে বলবা এটা 37 নাকি 38 উত্তর, আমি বুঝতে পারবো। এটা কেমন ধরনের ব্যাংক বলো? আটত্রিশের মাইশা কি বলছো? এ। ফাতেমা বলছে এ, আদর বলছে এ। ওকে, দ্য রাইট অ্যান্সার ইজ এক্স্যাক্টলি, এটি একটি শিল্প ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। পরের প্রশ্ন, বিনিয়োগ ব্যাংকের কাজ কি বলো তো? বিনিয়োগ ব্যাংকের কাজ কি? দ্রুত। 29-এর ব্রিজ ফাইন্যান্স করা, এক্স্যাক্টলি। এখন ভাইয়া ব্রিজ ফাইন্যান্সের বাংলা হচ্ছিল অন্তর্বর্তীকালী লোন। এইটা কি এখন এক্সপ্লেন করবো না, শর্টলি এমনি বলি। ভাই আমি একটা ব্যাংকের থেকে অনেক বড় লোন নিলাম, ব্যাংক আমাকে লোন দিয়ে দিছে, ওই লোনটায় 2 মাস পরে পাবো, বাট এই 2 মাসের মধ্যে আমার কিছু টাকার প্রয়োজন হইতে পারে, এর জন্য অন্য ব্যাংক বা ওই ব্যাংক আমাকে ছোট পরিমাণ লোন প্রদান করে, বা বিভিন্ন ব্যাংক বলে ভাই তোমার তো ওই ব্যাংক থেকে বড় লোন পাইছো, বাট তোমার এই সময় টাকা লাগবে, তোমাকে সামান্য পরিমাণ টাকা দিলাম। সো এইটা মেনলি ব্রিজ লোন বা অন্তর্বর্তীকালী লোন। সো এইটা মেনলি বিনিয়োগ ব্যাংকের কাজ, ঠিক আছে? পরের প্রশ্ন, লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকের কোন সেবায় বলো? লাভ লোকসান সমবন্টন তোমাদের 4টা বলা আছে,
মুদারাবা বইয়ে বলি, বইয়ে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বর সিএল বাই দেওয়া আছে। মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, ইজারা। সো ইজারাটা আমরা ভালো মতো জানি জিনিসটা কি, বাট এটা কি হবে বলো তো? 41 উত্তর 41 কি হবে? 41 ভুল বলছি আমি না? ব্রিজ ফাইন্যান্স ঠিকই তো বলছি। এর উত্তর কি হবে? সানি বলছে সি, রাতুল বলছে এ, শিল্পী বলছে সি। লাভ লোকসান সমবন্টন বলা হচ্ছে, দেখো 4টা। মুদারাবা কি ভাই? মুদারাবা হচ্ছে ব্যাংক তোমাকে ব্যবসায়ের জন্য টাকা দিবে এবং তোমার পরিচালনায় তোমাকে হেল্প করবে, দিস ইজ মুদারাবা। মুসারাকা, মুসারাকায় বলা হয়েছে ব্যাংক সাথে মিলে ব্যবসা করবে এবং ব্যাংক লাভ লোকসান সমবন্টন করবে। মুরাবাহা, মুরাবাহা কি? ব্যাংক তোমার বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে তোমাকে টাকা ধার দিবে এবং কিছু লাভ সহ সে টাকা ফেরত দেবে। মেনলি তোমার কি বলবো, ওই যে মুসারাকা হচ্ছে তোমার মেনলি গাড়ি ঘোড়া বা বাড়ি গাড়ি নিজের ব্যবহারিক জিনিসপত্র কেনার জন্য তোমাকে টাকা ধার দিবে এবং কিছু লাভ সহ টাকা ফেরত দেবে। এবং ইজারা কি ভাই? তোমার একটা প্রিন্টিং মেশিন প্রয়োজন, তুমি বলো ভাই ব্যাংক আমার এই প্রিন্টিং মেশিন লাগবে, ব্যাংক ওইটা কিনে তোমার কাছে ভাড়া দিবে। সো এইটা হচ্ছিল ইজারা। সো এইখানে লাভ লোকসান সমবন্টন বলা হয়েছে মুসারাকাতে। সো দ্য অ্যান্সার উইল বি মুসারাকা ডি। ঠিক আছে, ডি নাম্বার উত্তর একটু ভালো মতন দেখে নিও এটা। পরে ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ গ্রহী থাকে? আমি মাত্রই কিন্তু এখানে বলেছি মুরাবাহা, তোমার ব্যক্তিগত প্রয়োজনে যন্ত্রপাতি বা ব্যক্তিগত ব্যবসায়ের জন্য যন্ত্রপাতি কেনার জন্য মুরাবাহাতে করে থাকে। সো পরের উত্তর দেখো, চট্টগ্রাম 23, 22, বরিশাল, ঢাকা 22, ময়মনসিংহ, কুমিল্লা অনেকবার এসেছে। মুরাবাহা উইল বি দ্য উত্তর। 4টা আছে, মুসারাকা, ভাই না আমি তো বলছি মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, ইজারা। একটু 4টা দেখে নিবা একবার ভালো মতন, দেখবা ভাই আর কখনো ভুল হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কি? বলো, একটা বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কি হবে ভাইয়া? উত্তর দিবা 43 দিয়ে, এইটা এইভাবে দিয়ে বলবা 43-তে কত, তাহলে বুঝতে পারবো তোমরা কে কোনটার উত্তর দিচ্ছ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যেই ক্লাসটা র্যাপ করে ফেলা ট্রাই করবো। আমাদের মতো 10-12টা এমসিকিউ বাকি আছে। সো যত দ্রুত শেষ করবা উত্তর দিবা, আমি যত দ্রুত ক্লাস শেষ করবো। ওকে, আরিফ বলছে 43-এর সি। ওকে, খালিদ বলছে সি, আদর বলছে সি। এরাই সবসময় তাদের উত্তর দিচ্ছে শুধুমাত্র। শিল্পী বলছে সি, তারপরে ফাতেমা বলছে সি। এক্স্যাক্টলি রাইট উত্তর। মুনাফা অর্জন হচ্ছিল একটা ব্যাংকের মৌলিক উদ্দেশ্য, মুনাফা অর্জন করা। পরের প্রশ্ন, কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য? দেখছো, দেখো এই যে একটু আগে বললাম বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য ভাই একই হওয়া তো উচিত, তাই না? বাট বই আমাদের মাঝে মধ্যে বিভিন্ন মূল উদ্দেশ্য এটা, এই উদ্দেশ্য একটা বলে দেয়, সেই হিসাবে আমাদের ওই অনুযায়ী ওইটাই কিন্তু দিতে হবে। সো বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন। মূল উদ্দেশ্য কি কে বলতে পারবে দেখি? স্যার কি সাবজেক্টে যাবো? স্যার এটা ফাইন্যান্সের সাবজেক্ট স্যার। আরিফ বলছে 44 ডি। আচ্ছা 44 কি হবে দেখি, কে কে বলতে পারতেছো? সিয়াম বলছে 44-এর ডি। ওকে, আরিয়ান বলছে ডি, শিল্পী বলছে বি, রিফাত বলছে ডি, অর্ণব বলছে সি। আচ্ছা নাদিয়া সুলতান বলছে বি। ওকে, রাইট অ্যান্সার ইজ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। আমি একটু আগে বলছিলাম না ওই যে আমি একটা জিনিস কনফিউজ হচ্ছিলাম, আমি এই একটা প্রশ্ন ছিল আমি কনফিউজ হচ্ছি ভাই কোনটা উত্তর হবে, অ্যাকচুয়াল কোনটা। আমি বই বের করে দেখলাম যে হ্যাঁ মৌলিক উদ্দেশ্য একটা, মূল উদ্দেশ্য এটা, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। পরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কি? তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটা বলো তো, কি হবে?
45-এর খালিদ বলছে বি, সিয়াম বলছে বি, ফাতেমা বলছে এ। আচ্ছা, দ্য রাইট অ্যান্সার উইল বি আমানত। সো আমানত, আমি কি ভুল করলাম? না, আমানত, ইয়াস, বাহ্যিক উৎস। আমানত একটা গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস। সো বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটা? আমানত হবে। ঠিক আছে, যেন আমরা ভুল না করি কখনো। পরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটা? বলো। ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, অনেকবার আসছে। সো আয়ের প্রধান উৎস কোনটা বলো। 46-এর উত্তর কি হবে? 46-এর উত্তর, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি কি হবে? 46 এ, সার্ভিস চার্জ। আচ্ছা, সবগুলা এই যে সবগুলা সেম সেম লাগে, এর জন্য ইয়াস, কিছু জায়গায় একটু সেম লাগে ভাইয়া। সো একটু ভ্যারিয়েশন দিয়ে পড়তে হবে ভালো মতন করে। ঠিক আছে, 46-এর সি বলছে আমান্না আজাদ, খালিদ। সি, ঋণের সুদ গ্রহণ। এক্স্যাক্টলি, এটা হচ্ছিল প্রধান উৎস। মেইনলি একটা ব্যাংক যে ঋণ দেয় তার এগেনস্টে ঋণ প্রদান করে যে সুদ পায় সেটা প্রধান উৎস। আর দেখো কোনটি প্রধান উৎস, পরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। এইটাও তোমাদের বইয়ে আছে। আনফর্চুনেটলি এইটা আমানত। আচ্ছা, ও আচ্ছা, এইটা আবার ইজি আছে। দেখো, এটা একটু ডিফারেন্ট মধ্যে চিন্তা করো। দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এটা এটা দেখো কি হবে, তাড়াতাড়ি বলো তো। কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস? দেখো, আমানতের সুদ এইটা কিন্তু ব্যয়, বীমা প্রিমিয়াম ব্যয়, কর্মীদের প্রশিক্ষণ ব্যয়, এইটা বিল বাট্টা করানো আয়। সো আর লাগবে না ভাই, আয় দাগাই দিব। সো বাকি তিনটা ব্যয়, একটা আয়। দ্য রাইট অ্যান্সার ইজ ম্যাক্সিমামই বি বলতে। সো রাইট অ্যান্সার উইল বি বি। সো বাকিগুলা কিন্তু ব্যয়, জাস্ট বি নাম্বার আয়। রাইট অ্যান্সার উইল বি বিল বাট্টাকরণ। 48, বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটা? সো ব্যয়ের খাত দেখো, প্রদত্ত ঋণের সুদ এইটা আয়, লকার ভাড়া আয়, বীমা প্রিমিয়াম কি? এইটা ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় এইটা আয়। সো আমার কিন্তু এই যে বিষয়গুলো ভাই আমি কেন দেখালাম করে, যে ভাই আমার কিন্তু সবগুলা প্রশ্ন পারতেই হবে একদম লাইন বাই লাইন না, এই টাইপের কিছু প্রশ্ন ট্রিক্স খাটিয়েও বলতে পারি। সো বলছে কোনটা ব্যয়ের খাত ভাই, আগের প্রশ্ন ছিল কোনটা আয়ের খাত। তিনটা ব্যয় দিয়ে একটা আয় দিয়েছে, ওইটা উত্তর হবে। এখানে দেখো তিনটা আয় একটা ব্যয়। সো দেখো তিনটা আয় একটা ব্যয়, বীমা প্রিমিয়াম কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এইভাবে আমরা ইজিলি উত্তর করব। 49 নাম্বার প্রশ্ন, আর্থিক প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, বিনিময় মাধ্যম সৃষ্টি করে। বলতো উত্তর কি হবে? যশোর বোর্ড এসেছে, চট্টগ্রাম বোর্ড এসেছে, দিনাজপুর এসেছে, দিনাজপুর বোর্ড এসেছে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কে? এটা করে হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক। সো উত্তর হবে 1 এবং 3। 1 3 আছে, আছে বিএ। কে কে রাইট উত্তর দিয়েছো? 39-এর বি রাইট উত্তর হবে। ঠিক আছে, ডি না কি কিন্তু, কারণ মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। সো বাকি দুইটা কিন্তু বাণিজ্যিক ব্যাংক করে। ব্যাংক ব্যবসায় তহবিলের মূল উৎস কি বলো? ব্যাংক ব্যবসায় তহবিলের মূল উদ্দেশ্য কি, মূল উৎস কি, সরি। ভেরি ইজি ভাই, ঋণ প্রদান একটা কাজ, গ্রাহক সেবা একটা, উত্তর একটাই আছে, আমানত। সো আমানত ইজ দ্য অ্যান্সার। এখানে কিন্তু ভুল হওয়ার কোনো কিছুই নেই। কোন হিসাব জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়? ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, দুইবার সিলেট বোর্ডে, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ডে দুইবার, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেটের। সো কোন হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়? জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা যায় কোন হিসাবে বলো তো? উত্তর কি হবে?
নিশি, ইফাত, রাফি, ওসমান, তারপর আর অনেকেই ইয়াস, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলতি হিসাবে সি হচ্ছে চলতি হিসাবে আমরা জমার অতিরিক্ত উত্তোলন করতে পারি, ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোন ব্যাংকিং পণ্যটি ব্যবহার করতে ব্যবহারকারীর ব্যাংক হিসাবে অর্থ জমা থাকা আবশ্যক? সো টাকা জমা থাকতেই হবে, কোনটার ক্ষেত্রে বলো? উত্তর ভাবে লেখো, 52 এর উত্তর হবে জি নাম্বার অপশন। সো 52 দিয়ে লেখা বুঝতে পারবো, ঠিক আছে। আরে মাইশা দেখি ডি লিখছো, আরে সবাই আগে উত্তর দিয়ে দিছো, সরি নিশি, ওকে। ফাতেমা, তারপর এমসিকিউ কয়টা করাবেন ভাইয়া? আমাদের আর মাত্র হচ্ছিল 4-5টা এমসিকিউ আছে, 55 বা 56টা। এক্স্যাক্টলি দ্য রাইট অ্যান্সার ইজ ডেবিট কার্ডে আমাদের টাকা জমা থাকতে হবে, আদারওয়াইজ আমরা টাকা তুলতে পারবো না। পরের প্রশ্ন, কোনটি ব্যক্তিগত ঋণ? বলো নিচের কোনটা ব্যক্তিগত ঋণ? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কোনটা ব্যক্তিগত ঋণ বলো? তিপ্পান্নর সি, এক্স্যাক্টলি ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ইজ এ ব্যক্তিগত ঋণ, কারণ এখানে আমরা আমার অ্যাকাউন্টে যেই টাকা আছে সেটার বেশিও অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারবো। পরের প্রশ্ন, কোন ব্যাংকিং সেবায় গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট ও পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়? ওয়েবসাইট এবং একটা স্পেসিফিক ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, কোনটা বলো তো? সরি, আমি এখন একটু সবার নাম কম পড়তেছি গাইজ, অনেকেই কমেন্ট করতেছে, যেহেতু লাস্ট সময় একটু দ্রুত পড়াচ্ছি, সো একটু কম এমসিকিউ অ্যাটেন্ড করছে, ওকে। 54 ডি কি আছে? ইন্টারনেট ব্যাংকিং, এক্স্যাক্টলি। আমরা ইন্টারনেট ব্যাংকিং একটা ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আমরা পাসওয়ার্ড ইউজ করে আমরা ব্যাংকিং সার্ভিস নেই। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, এরপর আমাদের লাস্ট কোয়েশ্চেন, জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে ব্যাংক আমানতের ভূমিকা কি? দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ব্যাংকের যে আমানত, এটার ভূমিকা কেমন? মূলধন গঠন, সঞ্চয় প্রবণতা সৃষ্টি, ব্যবসায় মুনাফা বৃদ্ধি, কোনটা হবে উত্তর বলো? মূলধন গঠন, দ্য রাইট অ্যান্সার ইজ এক্স্যাক্টলি 1 and 2। কিভাবে তারা আমানত ভূমিকা রাখতেছে? কারণ আমানতের মাধ্যমে মূলধন গঠন হচ্ছে এবং এইটার মধ্যে মানুষ সঞ্চয় প্রবণতা সৃষ্টি হচ্ছে। আর ব্যবসায় মুনাফা বৃদ্ধি কিন্তু আমানত ইসের মাধ্যমে, আমানতের মাধ্যমে কিন্তু হয় না, তবে আমানতের মাধ্যমে মূলধন গঠন হয়, সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয়, এই দুইটার মাধ্যমে কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতেছে। লাস্ট কোশ্চেন, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় কোনটা? দুইটা অপশন হবে এই জায়গায়, দেখি সবগুলা না, যে কোনো দুইটা হবে, কোন দুইটা বলো? 56-র উত্তর কি হবে? এইটা আমাদের কিন্তু লাস্ট কোয়েশ্চেন চলতেছে, আমরা আর 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস কিন্তু র্যাপ করে ফেলবো। দেখি দ্রুত বলে ফেলো কি হবে। এইটার উত্তর যে কোনো দুইটা হবে, আমি বলে দিলাম 56। দেখি, ফাতেমা বলতেছো ডি, শিল্পী এ, অন্তর সি, সিয়াম বি, শিল্পী আচ্ছা অনেকে এ বলতেছো, শাহানা গাজী বলতেছো বি, আচ্ছা আলম খন্দকার সাইম আলম বলতেছো এ, তারপর নাজমা বেগম বলছো বি, আয়েশা আজাদ বলছো বি। দ্য রাইট অ্যান্সার ইজ বি। দেখি আমার তো মনে হয় বি, কারণ একটা মানুষ যখন অ্যাকাউন্ট করবে তখন দেখবে ব্যাংকের কেমন সুবিধা আছে এবং ঋণ সুবিধা কেমন, কিন্তু দেখবে আয়ের উৎস দেখবে না কিন্তু। রাইট অ্যান্সার ইজ 1, এক্স্যাক্টলি 1 এবং 3।
সো এরই মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করলাম। সো আমরা 56টা এমসিকিউ করছি ভাই। আমার স্কোর দেখি তো, 56 আউট অফ 56। সো আমি তো 3 স্টার পাইছি। দেখি তোমাদের কাছ থেকে একটু আমি এই কমেন্টগুলাই দেখবো, কে কতগুলো রাইট করেছো একটু দেখি তো, কার কয়টা হইছে। একটু ভুল তো দেখাই দিয়েছিলাম টালি করে, একটু মাইনাস করে বলো তো কার কতগুলো হয়েছে। ওকে, একজন বলছে নাম তো পড়তে পারতেছি না, 50টা। ওকে, দুইটা ইউটিউবার অনেকে বলতেছে ভাই 50-56টা। নিশির 53, সাবাস। তারপর ফাতেমার 55টা, ফাতেমার লাস্টেরটা ভুল হয়েছে। আচ্ছা, নিশির 53, শিল্পীর 35। ভাই একটু প্র্যাকটিস করে তোমার হয়ে যাবে। শাহানা গাজীর 50। তারপর মায়েত্রাত একটা অ্যাকাউন্ট 50, বারবার লিখে আসলে নাম পড়তে পারছি না। সাইমার হচ্ছে 53টা, আলিশা আয়াতের হয়েছে 57। তারপর এইদিকে মাইশার হয়েছে 52, সুমির 53টা। ওকে, তো দেখো 56টার মধ্যে যারা অ্যারাউন্ড 45-46টা করে, তারা কিন্তু মোটামুটি 80% কভার করেছো। বাট আমাদের এই এমসিকিউ ইজ দ্য ইজিয়েস্ট পার্ট টু গেট মার্কস। সো এইখানে আমাদের 90-95%, মানে 30টার মধ্যে অ্যাটলিস্ট 25, 26, 27টা উত্তর রাইট করতে হবে, যেন আমরা সৃজনশীল পার্টে সামান্য কম পাইলেও আমাদের কভার হয়ে যায়। সো গাইজ, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। দুইটা জিনিস বুঝতে পেরেছো, আমাদের বোর্ডে কেমন টাইপের প্রশ্ন হয়, তোমরা একটা ভালো আইডিয়া পেয়েছো যে ভাই আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা-5টা এমসিকিউ করিয়েছি তোমাদেরকে, 5-6টা-7টা করে। সো ইউ গাইজ অলরেডি গট আ গুড আইডিয়া যে কেমন টাইপের প্রশ্ন হয়। সেকেন্ডলি, তোমাদের ওই প্রশ্নের উপরে প্রিপারেশন কেমন তোমরা কিন্তু সেটা জেনে গিয়েছো। যাদের ভালো, মানে ইয়াস তোমরা পড়েছো অ্যান্ড তোমরা বাকি সময় ভালো রিভিশন দাও, জানো তোমাদের এই প্রস্তুতি ভালো থাকে। যাদের মনে একটু ভালো করার জায়গা আছে তারা একটু পড়ো, একটু বইটা এফোর্ট দাও। বুঝতে পারছো সেকেন্ড পেপারে হয়তো বা ভাই আমরা ওই লাইনগুলো পারতেছি না, হয়তো বা সিমিলার টাইপের লাইন ভুল হয়ে যাচ্ছে, একটু বইটা পড়ো, বেশি করে টেস্ট পেপারে ম্যাথ প্র্যাকটিস করো, তোমাদের প্রশ্ন প্র্যাকটিস করো, দেখবা সলভ হয়ে যাবে। অ্যান্ড অলসো আমাদের ওয়ান শট ফ্রি কোর্স চলছে, তোমরা এই ক্লাসের পরে তোমাদের স্লাইডটা পেয়ে যাবা, সাজেশন পাবা, তোমরা বিভিন্ন হ্যাকসের ভিডিও পাবা এবং 20 নম্বর এমসিকিউ পাবা। তোমরা কিন্তু চাইলেই ওইটা অ্যাটেন্ড করতে পারো, তোমাদের ওয়ান শট কোর্সে ভর্তি যাও, প্লাস অন্য যত রকম ক্লাস সব কিন্তু এখানে থাকবে। এবং আমাদের কিন্তু তোমাদের ব্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি বা এসএমপি কোর্স আসছে। অবভিয়াসলি ভর্তি যাও, তোমরা মানবিক বিভাগ হও, ব্যবসায় বিভাগ হও বা সায়েন্সের হও, তোমাদের সবার জন্য কিন্তু আমাদের এখানে ক্লাস থাকবে। সো অবভিয়াসলি এনরোল করো যেন তোমাদের এসএসসির শেষ প্রিপারেশনটা ভালো হয় এবং শেষ ভালো যার সব ভালো তার। আশা করছি সবার সাথে দেখা হবে এসএমপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ভালো প্রিপারেশন হোক। সবাইকে আসসালামু আলাইকুম।